মিয়ানমারে ফের সামরিক অভ্যুত্থান, অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতারা আটক, জরুরি অবস্থা জারি। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতি চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চালু থাকার আশাবাদ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি শেষ, রায় 17 ফেব্রুয়ারি। সবচেয়ে কম দামে ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ, সংসদে স্বাস্থ্যমন্ত্রী। সব জেলায় পৌঁছেছে ভ্যাকসিন। 26শে মার্চের মধ্যে 4G চালুর তাগিদ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21শে সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শুরু হলো ভাষার মাস, রক্তে জেতা বর্ণমালার ফেব্রুয়ারি, শোক থেকে প্রতিবাদের শক্তি, মুক্তি সংগ্রামের প্রেরণা। শুরুতেই মিয়ানমার সংকট প্রসঙ্গ। ফের সেনা নিয়ন্ত্রণে গেল মিয়ানমার। দেশের স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট এবং আরও কয়েকজন মন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ শহরের সড়কে টহল শুরু করেছে সেনা সদস্যরা। ভাইস প্রেসিডেন্ট জেনারেল মিং অং হ্লাংকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, টেলিফোন সহ যোগাযোগের সকল মাধ্যম। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD নেত্রী অং সান সুচি এবং রাষ্ট্রপতিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এরপর 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেই সাথে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করেছে সেনা কর্তৃপক্ষ। মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়া হয়। পরে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। গণমাধ্যমের ঘোষণায় বলা হয়, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি ছিল। নভেম্বরের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন মিয়ানমারের সেনাবাহিনী। এদিকে রাজধানী নেপিডো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনা সদস্যরা। মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ রয়েছে টেলিভিশনের সম্প্রচার। অপরদিকে জনগণকে উত্তেজিত না হয়ে আইন অনুসারে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ো নিউন্ট। এদিকে সুচি সহ শীর্ষ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। আজহারুল ইসলাম, 21শে টেলিভিশন। মিয়ানমারে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং সাংবিধানিক ব্যবস্থা পুনর্বহাল হবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ। দেশটিতে ফের সেনা শাসন জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। উল্লেখ করা হয়, নিকটতম প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, এটাই বাংলাদেশের প্রত্যাশা। বাংলাদেশের অবস্থান জানানোর পাশাপাশি রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশা করা হয় বিজ্ঞপ্তিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। মিয়ানমারের রাখাইন রাজ্য 2017 সালে সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করে দেশটির সামরিক সরকার। প্রাণ বাঁচাতে বাংলাদেশের সীমান্তে জড়ো হয় লাখ লাখ বিপন্ন মানুষ। সীমান্ত উন্মুক্ত করে আশ্রয় দিয়ে উদারতা ও মানবিকতা দেখায় বাংলাদেশ। কূটনীতির নানা দোলাচলে ঝুলে থাকে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। রোহিঙ্গা সংকট দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনার টেবিল হয়ে পৌঁছেছে হেগের আন্তর্জাতিক আদালতেও। কথা দিয়ে কথা রাখেনি সুচি সরকার। শেষ মুহূর্তে এসে 3 দফায় ভেস্তে গেছে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। গেল 1 বছরে করোনা মহামারীতে পুরোপুরি বন্ধ ছিল আলাপ আলোচনা। সর্বশেষ চীনের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে ত্রিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক হয়। বরফ গলছিল, পরিবর্তন দেখা দিয়েছিল মিয়ানমারের মনোভাবে। এর মধ্যেই আবারও সামরিক অভ্যুত্থানের খবর।
এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মিয়ানমারের গণতান্ত্রিক ধারা অব্যাহত দেখতে চায় বাংলাদেশ। সামরিক অভ্যুত্থানের ঘটনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণে দুই দেশের চলমান উদ্যোগে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করে বাংলাদেশ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। আপনাদের জানাব, আগে লেট আস লুক ইনটু ইট, তারপরে আপনাকে জানাব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। 2000 সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ। রায়ের দিন ধার্য হয়েছে 17 ফেব্রুয়ারি। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। এদিকে বিচারিক আদালতের দেয়া 10 জঙ্গির সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। এই রায় বাংলায় দেয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2000 সালে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে 76 কেজি ওজনের শক্তিশালী বোমা পাওয়া যায়। এই বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের হয়। 2017 সালের 20 আগস্ট ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম 10 জঙ্গির মৃত্যুদণ্ড দেন। এছাড়া 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এরপর 27 আগস্ট বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয় ডেথ রেফারেন্স সহ মামলার নথিপত্র। গত বছরের 16 সেপ্টেম্বর শুরু হয় আপিল শুনানি। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলা থেকে বাদ দেওয়া হয় তাকে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মুফতি হান্নানের জবানবন্দি ও ষড়যন্ত্রের বিষয়টি যুক্তি হিসেবে উল্লেখ করেন। কনস্পিরেসিটা হচ্ছে কতগুলো ঘটনা পরম্পরা এটা বিচার করতে হবে যে উনি এটার সাথে জড়িত ছিলেন কিনা না। এইখানে আমরা দেখিয়েছি ওরা সকলে জড়িত ছিল এবং আরও কতগুলো হয় কি যে গ্রেনেড এগুলো উদ্ধার হয়েছে, এগুলো হচ্ছে ওনাদের কনস্পিরেসির পরবর্তী পর্যায়ে। বিচারিক আদালতের দেয়া সাজা বহাল থাকবে বলে আশা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। রায়টা বহাল রাখা হোক এবং আমাদের যে ডেথ রেফারেন্স সেটাকে অ্যাকসেপ্ট করা হোক, আর বাকিগুলো যে ওদের আপিলগুলো ডিসমিস করার জন্য বলছি আমরা। আগামী 17 ফেব্রুয়ারি বাংলায় এই রায় ঘোষণা করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। ষড়যন্ত্রটা সফল হতো তাহলে কি হতো? শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সবচেয়ে কম দামে করোনা ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ। সংসদকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভারত যে দামে ভ্যাকসিন কিনবে, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশও সে দামে ভ্যাকসিন পাচ্ছে বলে জানান মন্ত্রী। করোনাকালে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংসদ সদস্যদের অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, জড়িতদের কোনো ছাড় দেয়নি সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সংসদের আইন প্রণয়ন কার্যাবলীতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিল পাশে সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। যে অন্তরায় থাকে দুর্নীতিগুলা, করোনাকালে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরেন সংসদ সদস্যরা। এই দেশে দুর্নীতির প্রকোপ কেন কমে না সেটাও কিন্তু আমরা ভালো মতো জানি। এই করোনাকালে আমরা দেখেছি দুই একটা চুনুপুটিকে বাদ দিয়ে কোনো রাঘব বোয়ালকে ধরা হয় নাই। ভারত ভ্যাকসিন কিনছে $2 নিচে, আমরা কত ডলারে কিনছি? এটা কি বাণিজ্যিক চুক্তি হয়েছে না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি? বিষয়গুলি আজকে জানা পরিষ্কার হওয়া দরকার। জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশের কেনা ভ্যাকসিনের দাম সবচেয়ে কম। টেস্টের জন্য সে করেছিল এবং সাবরিনা করে এক ডাক্তার সে করেছিল, এটা প্রাইভেট সেক্টরে। আমরা দুইটারই আইনের সুপুত করেছি, এখন তারা জেলে আছে। আমরা যেখানেই যেটা হয়েছে, আমরা অন্যায় করেছে তাদেরকে জেলে ঢুকিয়েছি। আমরা তো দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হইনি বিএনপির মতো। আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি। ভারত সরকার সেরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে, আমাদের সাথে চুক্তি যেটা সেটার মধ্যে আছে, সেই দামে আমাদেরকে দিবে। উন্নয়ন যতই হোক, সমালোচনায় বিএনপির কাজ বলে মন্তব্য করেন বর্ষিয়ান আইন প্রণেতা মতিয়া চৌধুরী। পেঁচা রাষ্ট্র করি দেয় পেলে কোনো ছুতা, জানো না আমার সঙ্গে সূর্যের শত্রুতা। এরা পদ্মা সেতু দেখতে পাবে না, পদ্মা সেতুতে উঠবে না, উঠেন না। আপনি হাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বেয়া, সেই বৈঠা বাইয়া বেয়া, তাও তো আওয়ামী লীগের বৈঠাই আপনার বাইতে হবে। সংসদের আইন প্রণয়ন কার্যাবলীতে প্রস্তাবিত সংশোধনী সহ কণ্ঠ ভোটে পাশ হয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
করোনা টিকা নেয়ার পর সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে সব জেলায় টিকা পৌঁছেছে বলেও নিশ্চিত করা হয়েছে। এমন প্রেক্ষিতে নিবন্ধনের সময় পছন্দের হাসপাতাল উল্লেখ করার আহ্বানও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করতে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। 27 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করেন করোনার টিকাদান কর্মসূচির। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তাও টিকা গ্রহণ করেন। টিকা নেয়ায় তার কোনো সমস্যা হয়নি জানিয়ে অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, যাদের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তারাও এখন সুস্থ। টিকা দেওয়ার পরে 1-2 দিনের মধ্যে তাদের জ্বর হয়েছিল, কারো মাথা ঘুরেছে, কারো 1-2 বার বমি হয়েছে, কেউ বলেছে যে আমি একটু বেশি ভয় পেয়েছিলাম, এরকম, কিন্তু সবাই এখন সুস্থ আছে। ইতিমধ্যে সব জেলায় টিকা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক। আমরা ডিস্ট্রিক্ট হিসেবে আসলে বন্টন করেছি এবং যেখানে যত জনসংখ্যা রয়েছে জনসংখ্যার ভিত্তিতেই ক্যালকুলেশন করে করা হয়েছে। ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি, ঢাকায় টিকার অনেকখানি ঢাকাতেও রাখা হচ্ছে। এদিকে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে অনলাইন আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ইমার্জেন্সি বাদে আমরা বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। যাদের স্মার্টফোন নেই বা যারা নিবন্ধন করতে পারবে না তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রান্তিক টিম সহায়তা দেবেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 9 জন আর 1 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 8137। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 472 জন। এ পর্যন্ত সুস্থ 4,80,216 জন আর নতুন শনাক্ত হয়েছে 442 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,35,582। 24 ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 206টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 12,475টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 36,64,197 জনের। 26 মার্চের মধ্যে দেশ জুড়ে 4G সেবা নিশ্চিত করতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সোমবার এক অনলাইন আলোচনায় এই আহ্বান জানান তিনি। বলেন, করোনা সংকট প্রমাণ করেছে প্রত্যন্ত অঞ্চলেও টেলিযোগাযোগ সেবা কতটা অপরিহার্য। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের প্রধান অনুষঙ্গ মোবাইল ফোন। এই আধুনিক যোগাযোগ মাধ্যম এখন আর কেবল কথা বলায় সীমাবদ্ধ নয়, শিক্ষা, গবেষণা ও বিনোদন যোগাযোগ মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানে টেলিযোগাযোগের ভূমিকা তুলে ধরতে অনলাইন সম্মেলনের আয়োজন করে বাংলালিংক ও কর্মজবস। এতে কর্মসংস্থানে অ্যাপসের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আমরা এখন যে অবস্থাটা দেখছি 4G। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা পেলে বিদ্যমান কাজের ধরন বদলে যাবে বলে উল্লেখ করেন মন্ত্রী। আমরা এখন যে অবস্থাটা দেখছি 4Gর জন্য, সেই অবস্থাটা কিন্তু ইভেন 2018 সালেও সেই চাহিদাটাও ছিল না। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি 4G নেটওয়ার্ক দিচ্ছি, কিন্তু ওই নেটওয়ার্ক ব্যবহার করার মতন ডিজিটাল ডিভাইসেস কি আমাদের গ্রাহকদের আছে কিনা। করোনা সংকটে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চলে। এই অভিজ্ঞতার আলোকে আগামী 26 মার্চ 4G সেবা চালুর জন্য অপারেটর প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেন টেলিযোগাযোগ মন্ত্রী। গত 2 দশকে টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডাটা আদান প্রদানের গতির দিক থেকে পুরো ব্যবস্থাই এখন পিছিয়ে রয়েছে। আগামী 2-1 বছরের মধ্যে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্য হারে বাড়বে বলেও আশা প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আমিও চাই যে অন্তত পক্ষে একটা ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড যেন আমাদের অপারেটররা দিতে পারে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে:
বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির অনুশীলনে মর্যাদার আসনে বাংলাদেশ, নানা প্রতিকূলতার মধ্যেও অগ্রগতির ধারা অব্যাহত। ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় রাশেদ চিশতি জামিন আপিলে স্থগিত। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। প্রকাশিত হলো বঙ্গবন্ধু তার পরিবার সম্পর্কে প্রাসঙ্গিক শেখ হাসিনার সংকলিত বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জনক আমার, নেতা আমার। জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশনী। এছাড়া জয় বাংলা নামের আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি, যার ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। বইটিতে স্বাধীনতার আগে 1970 সাল থেকে গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার সংকলন করা হয়েছে। এসব সাক্ষাৎকার সংগ্রহ ও সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও লেখক পিয়াস মজিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির অনুশীলনের মধ্য দিয়ে এখন বিশ্ব মহলে মর্যাদার আসনে বাংলাদেশ। করোনা মহামারী, রোহিঙ্গা সমস্যা সহ নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ তার অগ্রগতি অব্যাহত রেখেছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সম্মানিত ফেলো ফারুক সোবহান তুলে ধরেন বঙ্গবন্ধুর সফল পররাষ্ট্রনীতির নানা দিক। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান বর্তমান প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জ ও তা মোকাবেলার পথ। রিপোর্ট দুলি মল্লিকের। মুজিবুর রহমান সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এমন নীতিতে বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে প্রাণ ঢালা শ্রদ্ধা। 1972 সালে পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজ শুরু করেন বঙ্গবন্ধু। তবে কঠিন এই চ্যালেঞ্জের মাঝেও ভুলে যাননি পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা। দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু সেই সময় বিভিন্ন দেশে স্থাপন করেন বাংলাদেশ মিশন, নিজেই সফর করেন বহু দেশ, বিশ্বকে জানান দেন শান্তিপূর্ণ ও সমতা নীতির কথা। মুষ্টিমেয় মানুষ যে অভূতপূর্ব বৈশ্বিক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ইতিহাসে বিরল। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ, পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি, বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান ঘটাতে সক্ষম। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সম্মানিত ফেলো ফারুক সোবহান তুলে ধরেন বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির নানা দিক। The first government under Bangabandhu was the very important position occupied by foreign policy and foreign relations, where he would meet regularly not only with the foreign minister and the foreign secretary, but with the director generals. He traveled extensively himself during this period. আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সফল বাস্তবায়ন এখন স্পষ্ট বাংলাদেশে। Honorable Prime Minister Sheikh Hasina has achieved significant foreign policy milestones during our 4 tenures already. The historic Chittagong Hill Tracts Peace Treaty earned her global acclamation and ensured stability and prosperity in the region. Signing of the Ganges Water Sharing Treaty, cooperation in water sharing of other rivers, final implementation of the land boundary agreement with India, as well as the maritime boundary delimitation with India and Myanmar in a peaceful manner. তবে বর্তমান মহামারী করোনার প্রভাব, রোহিঙ্গা সমস্যা সহ নানা চ্যালেঞ্জ এখনো বাংলাদেশের সামনে। এসব সমস্যা মোকাবেলায় পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশকে আরো মনোযোগী হতে হবে বলে মত বক্তাদের। We have to continue to be innovative, to diversify our exportables, both in terms of products and services, to sustain and thrive in the changing world scenario. It is commonly said that we have to be ready to transform the challenges into opportunities. জলবায়ু, মানব পাচার, সন্ত্রাস দমনের মতো বৈশ্বিক ইস্যুর পাশাপাশি সার্ক, বিমস্টেকের মতো আঞ্চলিক ইস্যুগুলোকে গুরুত্বের সাথে বিবেচনার উপর জোর দেন তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। পাচার করা অর্থ ফেরত আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রিটে বিদেশে অর্থ পাচার রোধের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা যাওয়া হয়েছে বর্তমান আইনের সংস্কারও। রিটে বিবাদী করা হয়েছে দুদক এবং আরও 14 জনকে। রিটকারীর আইনজীবী সুবীর নন্দী দাস জানান, বিদেশে পাচার করা অর্থ সংক্রান্ত বিভিন্ন সংবাদ পর্যালোচনা করে এ রিট করা হয়। আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলেও জানান তিনি।
অর্থ আত্মসাৎ মামলায় ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে রাশিদুল হক চিশতির জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন। রাশিদ চিশতির জামিন 4 সপ্তাহের জন্য স্থগিত করে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন আপিল বিভাগ। রাশিদ চিশতিকে শর্ত সাপেক্ষে গত 2 জুন জামিন দেওয়া হয়। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক। টাকা আত্মসাতের অভিযোগে 2018 সালের 10 এপ্রিল গুলশান থানায় মোহাম্মদ মাহবুবুল হক চিশতি, স্ত্রী রোজি চিশতি, ছেলে রাশিদুল হক চিশতি সহ কয়েকজন কর্মকর্তার নামে মামলা দায়ের করা হয়। রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতির পথ ধরেই বাংলাদেশ নামের ভাষাভিত্তিক রাষ্ট্রের অভ্যুদয়। 1972 সাল থেকে ভাষা শহীদদের স্মৃতির স্মরণে ভাষার মাসের প্রথম দিনে শুরু হয় বইমেলা। অমর একুশে গ্রন্থমেলা এখন বাঙালি সংস্কৃতি, চেতনা ও ঐতিহ্যের ধারক হিসেবে চিহ্নিত। তবে এবার করোনা দুর্যোগে মেলা হবে মার্চে। ঢাকা মেলা প্রাঙ্গণে তবুও এসেছেন লেখক, প্রকাশকরা। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। ভাষার মাসে গ্রন্থমেলা চত্বর ফাঁকা, এমন বিরান ভূমি কখনো দেখেনি কেউ। প্রতি বছর মেলাকে কেন্দ্র করে বর্ধমান হাউজ ও সোহরাওয়ার্দী উদ্যানে জানুয়ারি থেকে স্টল প্যাভিলিয়ন নির্মাণের তোড়জোড় চলে। এবার নেই কোনো আয়োজন। করোনা সংক্রমণের এই সময়ে ফেব্রুয়ারিতে হচ্ছে না প্রাণের বইমেলা। নতুন বইয়ের ঘ্রাণে হাজারো মানুষের পদচারণায় মুখর সেই সব দিনের স্মৃতিচারণ করছেন এই প্রকাশক। 1 ফেব্রুয়ারিতে মেলা উদ্বোধন হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। আমরা খুব আগ্রহ নিয়ে আসি মেলার মাঠে। ঠিক এই টান থেকে আজকে এই মেলার মাঠে এসেছি। বইমেলা হচ্ছে ফেব্রুয়ারির বদলে মার্চে। কিছুটা বিপত্তি থাকলেও মেলা যে হচ্ছে তাতেই সন্তুষ্ট প্রকাশকরা। নতুন লেখক কবির অভিষেকও হবে মেলায়, মনে করেন এই প্রকাশক। প্রতি বছর এখানে যোগ হবে নতুন নতুন লেখক, প্রকাশক, নতুন নতুন সাহিত্য। 1983 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও একবার মেলা বন্ধ ছিল, সেইবার মেলা অনুষ্ঠিত হয়নি। কিন্তু আশার ব্যাপার হচ্ছে যে করোনা দুর্যোগ আসলে বইমেলাকে থামিয়ে দিতে পারেনি। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মার্চের 18 তারিখ থেকে। করোনা সংক্রমণের এই সময়ে মেলা না হওয়ার চেয়ে কিছুদিন পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এটা সংস্কৃতির বিজয় বলে মানেন এই কথা সাহিত্যিক। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। একেবারে বইমেলা না হওয়ার চেয়ে 18 মার্চ থেকে যখন বইমেলা শুরু হচ্ছে, এটা একজন লেখক হিসেবে আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি বলে আমি মনে করি। ভাষার মাসে বইমেলা করতে না পারায় চেতনাগত কোনো ক্ষতি নয়, বরং কোভিডকালীন এই বিলম্বকে সতর্কতা বলে মানছেন কবি অসীম সাহা। ফেব্রুয়ারি বইমেলা না হয়ে মার্চের বইমেলা হয়ে যাচ্ছে, সেটা একটা বড় জায়গা আছে। আমাদের স্বাধীনতার মাস, স্বাধীনতার নতুন উজ্জীবন থেকে আমরা বইমেলাকে আবার বরণ করে নেব। জীবনের প্রয়োজনে বইমেলা দেরিতে হচ্ছে, তবে মর্যাদা অক্ষুণ্ণ রেখে মার্চে আয়োজন সম্পন্ন করতে কাজ চলছে বলে জানালেন বাংলা একাডেমির মহাপরিচালক। 18 মার্চ থেকে বইমেলা হবে। তবে ফেব্রুয়ারির যে আবেগ, ফেব্রুয়ারির যে অনুভূতি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির যে অনুভূতি, তা হয়তো আমাদের হৃদয়ে থাকবে, প্রকাশ্যে হয়তো থাকবে না, কিন্তু তা কখনো মলিন হবার নয়, বিলীন হবার নয়। বাংলাদেশের এই গ্রন্থমেলা বিশ্বের অন্যতম প্রধান ঐতিহ্যের আয়োজন, যেখানে ভাষা শহীদদের ত্যাগ, বইয়ের প্রতি মানুষের টান আর লেখক পাঠকদের আবেগ ভালোবাসা এক কেন্দ্রে মিলিত হয়। ঐতিহ্যবাহী প্রাণের এই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতৃভাষায় আমরা কথা বলার অধিকার পেয়েছি, তা যেন সমুন্নত থাকে। এখন দেখবার বিষয়, মার্চের 18 তারিখ থেকে যে মেলাটা শুরু হবে সেটি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কতটা সুনিপুণভাবে, শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে শেষ হয় সেটি দেখবার বিষয়। অমর একুশে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। শুরু হলো ভাষার মাস। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির 1 বছরের মাথায় বাঙালির স্বপ্নভঙ্গ, মাতৃভাষার উপর আঘাত, মায়ের ভাষা, মুখের ভাষা কেড়ে নেয়ার প্রতিবাদে রক্ত দেয় বাঙালি। 21শে চেতনা বাঙালিকে টেনে নিয়ে যায় 71-এর মুক্তিযুদ্ধে।
একান্ত আলাপে শোক থেকে প্রতিবাদের শক্তি ও প্রেরণার কথা বলেছেন 52 ভাষা সংগ্রামী আহমদ রফিক। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। 1948 সদ্য স্বাধীন দেশ পাকিস্তান। কার্জন হলের ছাত্রসভায় মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথেই ছাত্র সমাজের প্রতিবাদ। বাঙালির স্লোগান একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1950 সালে ওই স্লোগানের সাথে যুক্ত হয় রাজবন্দির মুক্তি চাই। পূর্বসূরি গভর্নর জিন্নাহ আর লিয়াকত আলী খানের তত্ত্বে বাঙালির মায়ের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। 52 21 ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে ধর্মঘট। 144 ধারা ভেঙে ছাত্রদের মিছিল, গুলিতে রঞ্জিত হয় রাজপথ। রফিক, জব্বার, বরকত, সালামের রক্তে বিপ্লবের সূচনা। রক্তের বিনিময়ে দাবি আদায় হলো। 21 চেতনায় 54-তে ভাসানী সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক পরিষদের নির্বাচনে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। 66 সালে বঙ্গবন্ধুর 6 দফা। 71-এর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 52 চেতনায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। মূল স্লোগানগুলো ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চালু করো। তার মানে বুঝতে পারছেন যে এটা জাতীয়তাবাদী চেতনার একটি পরিপূর্ণ প্রতিফলন। শহীদ মিনারও একইভাবে সেই শোক, সেই প্রতিবাদ এবং সেই আন্দোলন এর প্রেরণা। তবে উচ্চ আদালত, উচ্চ শিক্ষা কিংবা বেসরকারি স্তরে বাংলা পায়নি জীবিকার স্বীকৃতি। এটি এখনও 21-এর মূল দাবির অপ্রাপ্তি। মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু জীবিকার ভাষা হিসেবে মাতৃভাষা পাইনি। ইউরোপের দিকে তাকান, তাহলে দেখবেন যে ওদের মাতৃভাষা ওদের রাষ্ট্রভাষা, ওদের রাষ্ট্রভাষা ওদের জাতীয় ভাষা, জাতীয় ভাষা ওদের জীবিকার ভাষা। এটা নিয়ে ওদের জাতিরাষ্ট্র। এখানে আমাদের খামতি, ঘাটতি যাই বলুন রয়ে গেছে। একটি মাতৃভাষা ভিত্তিক জাতিরাষ্ট্রের ভিত তৈরি হয়েছিল 52 ভাষা আন্দোলনে। এই জাতিরাষ্ট্র মাতৃভাষা ভিত্তিক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: পল্লী বিদ্যুতের ঠুনকো অজুহাত, এবার মৌসুমে সংযোগ বিচ্ছিন্ন, মাথায় হাত কৃষকের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বিল বকেয়া না থাকলেও বোরো চাষের ভরা মৌসুমে ঠুনকো অজুহাতে বিদ্যুৎ লাইন কেটে দেয় দিশেহারা রংপুর বদরগঞ্জের শতাধিক চাষি। অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই কেটে দেওয়া হয় সংযোগ। আর এই বিচ্ছিন্নের যৌক্তিক কারণ দেখাতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতিও। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পতিত পড়ে আছে জমি, পানির অভাবে চারা লাগাতে পারছেন না কৃষক। গত বছর ট্রান্সফরমার ও খুঁটি সহ বিভিন্ন সরঞ্জামের জন্য 1 লাখের বেশি টাকা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে জমা দিয়ে সেচের মোটর চালাতে বিদ্যুৎ সংযোগ নেন মকসুদপুর প্রামাণিকপাড়া গ্রামের চাষি আবু বক্কর সিদ্দিক। গত 15 জানুয়ারি কোনো নোটিশ ছাড়াই পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও 200 বিঘা জমি নিয়ে বিপাকে শতাধিক চাষি। পল্লী বিদ্যুতের নিয়মকানুন অনুযায়ী সে সংযোগ নেই। যথারীতি 1 বছর এটা অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে বিচ্ছিন্ন করে দেয়। সবারই তো জমি গাড়াগাড়ি শেষ হয়ে গেছে, এখন আমরা জমি এখনো কাটতে পারিনি। পানি তো এখন আর অন্য টাকা কোনো ব্যবস্থা আছে, সেরকম তার ব্যবস্থা নেই। কৃষকদের অভিযোগ, প্রভাবশালী কারো ইঙ্গিতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 3000-4000 পর্যন্ত বেশি আছে, দূরত্ব আছে। আর আমাদের 500 গজের মধ্যে আমাদের মোটরটা আছে, সেই মোটরটা কাটলো, মিটারটা নিয়ে গেল। খুঁটি থেকে 120 মিটারের বেশি দূরে হওয়ায় সংযোগ বিচ্ছিন্নের কথা জানায় পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। এমপি মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান তারা তো বলতেই পারে, কিন্তু হলো যে অভিযোগের সত্যতা না থাকলে পরে তো আমরা ওখানে কোনো অ্যাকশন নিতে পারবো না। বোরো আবাদ নিশ্চিত করতে শিগগিরই বিদ্যুৎ সংযোগ চান চাষিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে প্রায় সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের মতো এদিনও পতনের তালিকায় নেতৃত্ব দেয় ব্যাংক ও আর্থিক খাত। দিনের লেনদেন শেষে 14টি ব্যাংক পতনের খাতায় নাম লিখিয়েছে, বিপরীতে দাম বেড়েছে 5টি। আর আর্থিক খাতের একটি প্রতিষ্ঠানেরও দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পারেনি। এই খাতের 16টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে তালিকাভুক্ত 49টি বিমা কোম্পানির মধ্যে 43টিরই শেয়ার দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে 3টির। টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় অনিরাপদ খাদ্য। এই খাদ্য গ্রহণের ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা। সেই সময় তারা আরও বলেন, অনিরাপদ খাদ্যের ফলে মানুষের উৎপাদনশীলতা দিন দিন কমছে। খাদ্যে ভেজাল সহ অতিরিক্ত মাত্রায় কীটনাশকের ব্যবহার বাড়ছে। এসব খাবার খেয়ে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে মনে করেন বক্তারা। এ থেকে উত্তরণের এখনই যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। শিশু কিশোরদের ব্যাডমিন্টন খেলায় উদ্বুদ্ধ করতে চালু করা হয় ফয়সাল ব্যাডমিন্টন একাডেমি। সকালে রাজধানীর শ্যামলীতে একাডেমির উদ্বোধন করেন বিসিবির নির্বাচক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। প্রাথমিক পর্যায়ে 40 জন ক্ষুদে শাটলার নিয়ে শুরু হবে বছরব্যাপী প্রশিক্ষণ। প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করবেন জাতীয় পর্যায়ে 16 শিরোপাজয়ী খেলোয়াড় ও কোচ রাসেল কবি সুমন। অনুষ্ঠানে জানানো হয়, শিশু কিশোরদের ভার্চুয়াল গেম থেকে বের করে শারীরিকভাবে খেলাধুলার মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করাই এই একাডেমির মূল লক্ষ্য। এই সময় জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম, সানোয়ার হোসেন, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান রানা সহ সাবেক ও বর্তমান শাটলাররা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারে ফের সামরিক অভ্যুত্থান, অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতারা আটক, জরুরি অবস্থা জারি। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতি চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চালু থাকার আশাবাদ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি শেষ, রায় 17 ফেব্রুয়ারি। সবচেয়ে কম দামে ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ, সংসদে স্বাস্থ্যমন্ত্রী। সব জেলায় পৌঁছেছে ভ্যাকসিন। 26শে মার্চের মধ্যে 4G চালুর তাগিদ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।